ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি তিনটা টপিক নিয়ে কথা বলার জন্য। তিনটাই ইংরেজি গ্রামারের খুবই বেসিক টপিক, কিন্তু আমরা অনেক সময় এই বিষয়গুলো কনফিউজড হয়ে যাই। সো আমি যে বিষয়ে আলোচনা করতে চাচ্ছি আমি সরাসরি সেখানেই আমরা আজকে ইনশাল্লাহ আলোচনা করব এই তিনটা টপিক নিয়ে। ঠিক আছে, এই তিনটা টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব। হ্যাঁ, প্রথমটা হচ্ছে সাবজেক্ট। খুবই বেসিক একটা আলোচনা, কিন্তু তারপরেও কিছু বিষয় থাকে আমাদেরকে একটু বুঝতে হয়। এবং অবজেক্ট, একটা হচ্ছে কমপ্লিমেন্ট। অনেকেই অবজেক্ট চিনতে পারেন না, কমপ্লিমেন্ট চিনতে পারেন না, সাবজেক্টও অনেকে আইডেন্টিফাই করতে পারে না। সো আমি আজকে এটার বেসিক টু অ্যাডভান্স কত ধরনের সাবজেক্ট বাক্যে থাকতে পারে, আর কি কি অবজেক্ট হতে পারে, কমপ্লিমেন্ট বিষয়টা আসলে কি, এই টোটাল বিষয়টা নিয়ে আজকে আমি কথা বলার চেষ্টা করব। সো ডিয়ার লার্নার্স, আর দেরি না করে আমরা সরাসরি আলোচনায় চলে যাই। আমি প্রথমে আলোচনা করব সাবজেক্ট নিয়ে। দেখেন, সাবজেক্ট হচ্ছে কোনো একটি ভার্বকে কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, অর্থাৎ হু দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলা হয় আপনার সাবজেক্ট। কেমন, তাকে কি বলা হয়? সাবজেক্ট বলা হয়। যেমন দেখেন এখানে হি প্লেস ফুটবল, তাহলে প্লেস হচ্ছে ভার্ব, এটাই হচ্ছে ভার্ব, প্লেস শব্দটা হচ্ছে ভার্ব। এখন আমি যদি বলি কে ফুটবল খেলে, উত্তর হচ্ছে হি, তাহলে এই হি হলো কিন্তু সাবজেক্ট, এটাই কিন্তু সাবজেক্ট। ঠিক আছে, কে ফুটবল খেলে, হি। আবার দেখেন উই লার্ন ইংলিশ, আমরা ইংরেজি শিখি, আমরা ইংরেজি শিখি। তাহলে আমরা প্রশ্ন করি যে কে ইংরেজি শিখে, উই, আমরা। কে দ্বারা প্রশ্ন করার পর তাহলে এই উই হলো কি? সাবজেক্ট। কে ইংরেজি শিখে, তাহলে উই, আমরা ইংরেজি শিখি, এটা হচ্ছে সাবজেক্ট। এই বাক্যগুলোতে আমরা ইজিলি সাবজেক্ট কোনটা সেটা আইডেন্টিফাই করতে পারি। কিন্তু দেখেন পরের দুইটা বাক্যে একটু দেখেন, খেয়াল করেন, পরের দুইটা বাক্যে একটু খেয়াল করেন। দেখেন আই হ্যাভ এ পেন, এখন আই হ্যাভ শব্দের অর্থ কিন্তু আছে, তাহলে কে আই হ্যাভ এ পেন, এটার বাংলা কিন্তু আমার একটি কলম আছে। এখন কিন্তু কে দ্বারা প্রশ্ন করে এটা হচ্ছে না, এই জন্য এটা বুঝে নিতে হবে। এখন কিন্তু আমার, আমার বুঝাচ্ছে। কেমন, আই হ্যাভ এ পেন মানে আমি একটি কলম না, আমার একটি কলম আছে, আমি একটি কলম আছে না। ঠিক আছে, তাহলে এই যে দেখেন এখন এই আইটাই কিন্তু হচ্ছে এখানে সাবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট। আই হ্যাভ এ পেন, এখানে কিন্তু আমি কে দ্বারা প্রশ্ন করে আমি উত্তরটা পাচ্ছি না, সরাসরি ওইভাবে প্রশ্ন করা যায় না, কিন্তু এটা বুঝে নিতে হবে। আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে। ঠিক কীভাবে দেখেন, উই হ্যাভ টু স্টাডি হার্ড, তাহলে এখানে উই বলতে কিন্তু আমরা না, উই বলতে বোঝাচ্ছে আমাদেরকে। উই হ্যাভ টু স্টাডি হার্ড, আমাদেরকে কঠোর পড়াশোনা করতে হবে। এখানে উই দ্বারা কিন্তু আমাদেরকে বোঝানো হচ্ছে, আমরা না। এখানে উই দ্বারা ছিল আমরা, হি দ্বারা ছিল সে, কিন্তু এখানে আই দ্বারা কিন্তু আমি বুঝাচ্ছে না, আমার বুঝাচ্ছে। আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে, আমাদেরকে কঠোর পড়াশোনা করতে হবে, তাহলে এই উইটা কিন্তু এখানে সাবজেক্ট। তাহলে মাঝে মধ্যে সরাসরি কে দ্বারা প্রশ্ন করে কিন্তু সাবজেক্টকে আইডেন্টিফাই করা যায় না। প্রথম দুইটা বাক্যে আমরা সাবজেক্টকে সরাসরি কে দ্বারা প্রশ্ন করে পেয়েছি, কিন্তু এখন সেটা পাচ্ছি না। পরের দুইটা বাক্যে কিন্তু আই অর্থ আমি না, আমার অর্থ দিয়েছে, আর এখানে উই অর্থ আমরা না, আমাদের অর্থ দিয়েছে। তাহলে এই বিষয়গুলো একটু আইডেন্টিফাই করতে জানতে হবে। এখন আমরা একটু নেক্সট স্লাইডে যাই। দেখেন সেখানে আই এম এ স্টুডেন্ট, তাহলে এখানেও যদি আমরা একটু কে দিয়ে প্রশ্ন করি, যে কে দ্বারা প্রশ্ন করি, তাহলে আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র হই। কে একজন ছাত্র, তাহলে আমি, এটাই হচ্ছে সাবজেক্ট। কেমন, এটা হচ্ছে সাবজেক্ট, আই এম এ স্টুডেন্ট। ঠিক আছে, কীভাবে দেখেন, দ্য বয়েজ আর প্লেয়িং ক্রিকেট, তাহলে কারা ক্রিকেট খেলছে? দ্য বয়েজ, ছাত্ররা। তাহলে এই কারা খেলছে, এখানে কিন্তু আমি কে দিয়ে প্রশ্ন করি নাই, কারণ হু মানে কেও হয়, হু মানে কারো হয়। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এই দ্য বয়েজ কিন্তু এখানে সাবজেক্ট, দ্য বয়েজ কিন্তু এখানে সাবজেক্ট। তাহলে অনেক সময় কে অথবা কারা এটা দিয়েও প্রশ্ন করতে হয়, তাহলে সাবজেক্ট পাওয়া যায়। ঠিক আছে, এখন পরের দুইটা বাক্যে একটু দেখেন, এখানে আবার একটু ব্যতিক্রম। যেমন এখানে প্রথমে আছে হিয়ার, এখানেও আছে হিয়ার, কিন্তু সাবজেক্টটা কিন্তু হিয়ার না। কেন দেখেন, এই যে এখানে সাবজেক্ট কিন্তু হচ্ছে হি, এই হির কারণে ভার্বটা কিন্তু ইজ হয়েছে। হ্যাঁ, যেটার কারণে ভার্ব কিন্তু তার সাবজেক্ট অনুযায়ী বসে। এখানে হিয়ার আছে, হিয়ারের কারণে কিন্তু ইজ হয় নাই, ইজটা হয়েছে কিন্তু হির কারণে। হিয়ার ইজ হি মানে এখানে সে, তাহলে এখানে হি সাবজেক্ট হওয়ার কারণে ইজ হয়েছে। কিন্তু পরের বাক্যে দেখেন, হিয়ার আর দ্য বয়েজ, এই যে দেখেন দ্য বয়েজটাই কিন্তু সাবজেক্ট, এই দ্য বয়েজটাই কিন্তু সাবজেক্ট।
এই দ্য বয়েজ এটা প্লোরাল, এই জন্য দেখেন ভার্বটা কিন্তু আর হয়েছে, ইজ হয় নাই, কিন্তু দুইটার শুরুতেই কিন্তু হিয়ার আছে। তাহলে এখানে হিয়ারটা সাবজেক্ট না, এবং হিয়ার এবং দিয়ারের ক্ষেত্রে সাবজেক্টটা কিন্তু ভার্বের পরে বসে। এর আগে যতগুলো সেন্টেন্স আমরা দেখেছি প্রত্যেকটাতে ভার্বের আগে ছিল শব্দটা, সেটাই সাবজেক্ট ছিল, কিন্তু এখন সাবজেক্টটা কিন্তু ভার্বের পরে, আগে না। এই দেখেন এখানে দ্য বয়েজটা হলো সাবজেক্ট, হিয়ারটা সাবজেক্ট না। দ্য বয়েজ প্লোরাল হওয়ার কারণে এখানে কিন্তু আর হয়েছে। যদি এটা প্লোরাল না হয়ে দ্য বয়েজ না হয়ে বয় হতো তাহলে কিন্তু এটা ইজ হতো। ঠিক আছে, এবার আমরা দেখি সাবজেক্ট রিলেটেড আর কি আছে। দেখেন এখানে দেখেন দিয়ার রিলেটেড বললাম, এই যে এখানেও দিয়ার আছে, প্রথম বাক্যের শুরুতে দিয়ার আছে, কিন্তু দিয়ারটা বাক্যের সাবজেক্ট না, এগুলোকে ইন্ট্রোডাক্টরি দিয়ার বলে। দেখেন এখানে এ বুক আছে সিঙ্গুলার, এই জন্য ভার্বটা কিন্তু ইজ হয়েছে, তাহলে এখানে সাবজেক্ট কিন্তু এ বুক, এটাই কিন্তু সাবজেক্ট। কিন্তু দেখেন এখানে দেখেন মেনি ফ্লাওয়ার্স আছে, মেনি ফ্লাওয়ার্স, এটাই কিন্তু সাবজেক্ট। এখন সাবজেক্টটা প্লোরাল, সিঙ্গুলার না, এই জন্য দেখেন এখানে ইজ না হয়ে কি হয়েছে, আর হয়েছে। তাহলে হিয়ার এবং দিয়ারের ক্ষেত্রে কিন্তু সাবজেক্টটা ভার্বের কোথায় থাকে, পরে থাকে, এবং সেই সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটাও সিঙ্গুলার হবে, সেই সাবজেক্ট প্লোরাল হলে তার ভার্বটাও প্লোরাল হবে। যেমন এখানে এ বুক ছিল, এজন্য ইজ হয়েছে, এখানে মেনি ফ্লাওয়ার্স আছে সাবজেক্ট, এই জন্য এখানে আর হয়েছে, ইজ হয় নাই। তাহলে আমরা দেখতে পেলাম সাবজেক্টটা অনেক সময় ভার্বের পরেও বসে, আগেও বসে। কে দ্বারা প্রশ্ন করেও আমরা আনসার পাই, কারা দ্বারা প্রশ্ন করেও আনসার পাই, আবার অনেক সময় কে এবং কারা দ্বারা প্রশ্ন করা যায় না। ঠিক আছে, যাই হোক, এটাই ছিল আমাদের সাবজেক্ট রিলেটেড কথা। এখন আমরা একটু দেখি নেক্সট, এই যে আমরা অবজেক্ট নিয়ে একটু কথা বলবো। অবজেক্ট, যদি কখনো কোনো একটা ভার্বকে কি এবং কাহাকে দ্বারা প্রশ্ন করা যায়, একটা হলো কি, একটা হচ্ছে কাকে। কি এবং কাকে দ্বারা প্রশ্ন করার পর যদি কোনো উত্তর পাওয়া যায় তাকে বলা হয় আসলে অবজেক্ট। যেমন আমি বললাম আই লাইক ম্যাঙ্গো, আমি পছন্দ করি। প্রশ্ন করো তো আমি কি পছন্দ করি, কি দ্বারা প্রশ্ন করলাম, উত্তর হচ্ছে ম্যাঙ্গো, তাহলে এই ম্যাঙ্গো একটা অবজেক্ট, উত্তর হচ্ছে ম্যাঙ্গো। এই ম্যাঙ্গো কিন্তু একটা অবজেক্ট। আই লাইক ম্যাঙ্গো, আমি কি পছন্দ করি, ম্যাঙ্গো আম, তাহলে এটা অবজেক্ট। আবার দেখেন উই ইনভাইট হিম, আমরা আমন্ত্রণ জানিয়েছি, ইনভাইট করেছি। প্রশ্ন করেন তো কাকে করেছি, কাকে দ্বারা প্রশ্ন করেন, এই যে উত্তর হচ্ছে হিম, তাকে, তাহলে এটাও কিন্তু একটা অবজেক্ট। কেমন, তাহলে কি এবং কাহাকে অর্থাৎ হোয়াট এবং হুম দ্বারা যদি প্রশ্ন করি, যেই উত্তরটা পাওয়া যায় তাকে বলা হয় অবজেক্ট। ঠিক আছে, মূল বাক্যের মূল ভার্বকে কি এবং কাহাকে দ্বারা প্রশ্ন করার পর যদি কোনো উত্তর পাওয়া যায় তাকে বলা হয় অবজেক্ট। কেমন, এখন প্রশ্ন হচ্ছে এখানে অবজেক্ট আছে কয়টা, একটাই। কি দ্বারা প্রশ্ন করার পর অবজেক্ট পেলাম ম্যাঙ্গো, কাকে দ্বারা প্রশ্ন করার পর অবজেক্ট পেলাম হোম। এখানে দুইটা অবজেক্টকে বলা হবে ডিরেক্ট অবজেক্ট। যদি শুধুমাত্র বাক্যে একটা অবজেক্ট থাকে সেটাই ডিরেক্ট অবজেক্ট। হ্যাঁ, যদি কখনো বাক্যে একটা অবজেক্ট থাকে সেটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। কেমন, আমরা অনেকে ডিরেক্ট অবজেক্ট বললে শুধুমাত্র বস্তুকে বুঝি, কিন্তু আসলে বিষয়টা তা না। এখানে একটা বস্তু, এটা কিন্তু ব্যক্তি, কিন্তু দুইটাই ডিরেক্ট অবজেক্ট। কেমন, ইনডিরেক্ট অবজেক্টটা কি আমরা একটু পরে জানতেছি সেটা। তাহলে মূল ভার্বকে কি এবং কাহাকে দ্বারা প্রশ্ন করার পর যদি কোনো উত্তর পাই সেটা হচ্ছে অবজেক্ট। এবং যদি একটি বাক্যে কোনো একটি বাক্যের মধ্যে একটি অবজেক্ট থাকে সেটা অলওয়েজ ডিরেক্ট অবজেক্ট হবে। এবার আসেন আমরা দেখি ইনডিরেক্ট অবজেক্টটা কি। হ্যাঁ, ডিরেক্ট অবজেক্ট ছাড়া কখনো ইনডিরেক্ট অবজেক্ট বসতে পারে না। অর্থাৎ যখন কোনো একটা বাক্যে ইনডিরেক্ট অবজেক্ট আসবে মনে করবেন সেখানে অবজেক্ট দুইটা থাকবে। যেমন দেখেন আমি বললাম হি গেভ, সে দিয়েছিল। প্রশ্ন করেন কি দিয়েছিল, উত্তর হচ্ছে এ পেন, একটি কলম। এবার প্রশ্ন করেন সে কাকে দিয়েছিল, কি এবং কাকে, কাকে দিয়েছিল, উত্তর হচ্ছে হিজ টিচার, তার টিচারকে। তাহলে এখানে কিন্তু অবজেক্ট দুইটা। এখন প্রশ্ন হচ্ছে এই দুইটা অবজেক্টের মধ্যে কোনটা ডিরেক্ট অবজেক্ট আর কোনটা ইনডিরেক্ট অবজেক্ট। আচ্ছা, ডিরেক্ট অবজেক্ট হচ্ছে সরাসরি ভার্বের উত্তরটা আমি যার কাছে পাবো। যেমন হি গেভ, সে দিয়েছিল। প্রশ্ন হচ্ছে এই দেওয়া বিষয়টা সম্পর্কিত কিসের সাথে, এই যে কলমের সাথে। সে কি দিয়েছিল, কলম দিয়েছিল, তাহলে এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। এবার প্রশ্ন হচ্ছে কার উদ্দেশ্যে দিয়েছিল, যার উদ্দেশ্যে কাজটা হবে, অর্থাৎ টু হুম অথবা ফর হুম, কার জন্য দিয়েছিল বা কাকে দিয়েছিল, যাকে উদ্দেশ্য করে কাজটা হবে। যেমন দেওয়ার কাজটা যাকে উদ্দেশ্য করে হচ্ছে, সে একটি কলম দিয়েছিল, কিন্তু কাকে উদ্দেশ্য করে দিয়েছিল, এই যে যার উদ্দেশ্যে দেওয়া হবে, সেটাই হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। কেমন, এই যে হিজ টিচার, এটাই কিন্তু ইনডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট। ঠিক আছে,
মানে যাকে উদ্দেশ্য করে কাজটা হবে, যার উদ্দেশ্যে দেওয়া হয়েছে, কলমটি যার উদ্দেশ্যে দেওয়া হয়েছে, কার উদ্দেশ্যে? হিজ টিচার, তার উদ্দেশ্যে। এই জন্য মনে রাখবে ইনডিরেক্ট অবজেক্ট কিন্তু কখনো ডিরেক্ট অবজেক্ট ছাড়া বসতে পারে না। আমি আবারও বলছি, ইনডিরেক্ট অবজেক্ট কখনো ডিরেক্ট অবজেক্ট ছাড়া বসতে পারে না। কেমন? যেমন হি গেভ হিজ টিচার, সে দিয়েছিল তার শিক্ষককে একটি কলম, এ পেন। তাহলে কি দিয়েছিল? এ পেন। কাকে দিয়েছিল? হিজ টিচার, তার টিচারকে। সাধারণত ইনডিরেক্ট অবজেক্টগুলো ব্যক্তি হয়, সাধারণত, সবসময় না। ইনডিরেক্ট অবজেক্টগুলো ব্যক্তি হয়। এবার আসেন, আই উইল টেল ইউ, আমি তোমাকে বলবো, স্টোরি, একটু বলো। আচ্ছা, বলাটা কিসের সাথে সম্পর্কিত? এই যে স্টোরির সাথে। তাহলে এটাই হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। আমি সংক্ষেপে লিখলাম ডিরেক্ট অবজেক্ট। কেমন? আই উইল টেল ইউ, আমি বলেছিলাম, কি বলেছিলাম, কি বলবো? আই উইল টেল, আমি বলবো, কি বলবো? স্টোরি, একটি গল্প। এখন প্রশ্ন হলো, কাকে উদ্দেশ্য করে গল্পটা বলবো? যার উদ্দেশ্যে কাজটা হবে সেটা হচ্ছে ইউ। কাকে উদ্দেশ্য করে? তোমাকে। তাহলে এটাই হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। ইনডিরেক্ট অবজেক্ট, ইউটা হচ্ছে এখানে ইনডিরেক্ট অবজেক্ট। আই উইল টেল ইউ, আমি তোমাকে বলবো, স্টোরি, এ স্টোরি, একটি গল্প। তাহলে এ স্টোরিটা হচ্ছে কি বলবো, কাকে বলবো? কি বলবো? এ স্টোরি, ডিরেক্ট অবজেক্ট। কাকে বলবো? ইনডিরেক্ট অবজেক্ট ইউ। এবং আমি আবারও বলছি, ইনডিরেক্ট অবজেক্ট কখনো ডিরেক্ট অবজেক্ট ছাড়া বসতে পারে না। যেখানে অবশ্যই ইনডিরেক্ট অবজেক্ট থাকবে সেখানে অবশ্যই ডিরেক্ট অবজেক্ট থাকবে। ডিরেক্ট অবজেক্ট ছাড়া কখনো ইনডিরেক্ট অবজেক্ট বসবে না। যদি কখনো কোনো একটা সেন্টেন্সে একটা অবজেক্ট থাকে সেটা ডিরেক্ট অবজেক্ট হবে, ইনডিরেক্ট হবে না। ওকে, মাই ফাদার, আমার বাবা, সেন্ট, পাঠিয়েছিল। প্রশ্ন করো তো, কি পাঠিয়েছিল, কি সেন্ট করেছিল? এই যে পাঠানোটা কিসের সাথে সম্পর্কিত? এই যে এ লেটার, চিঠির সাথে। তাহলে এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, এ লেটার। এখন প্রশ্ন করলো যে কাকে উদ্দেশ্য করে সেটি পাঠিয়েছিল? কার উদ্দেশ্যে পাঠিয়েছিল? যার উদ্দেশ্যে কাজটি সম্পাদন হবে সেটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। বলছে আমাকে, এই যে আমাকে, এই আমাকে, মি শব্দটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। এই মি শব্দটাই ইনডিরেক্ট অবজেক্ট। তাহলে আমি আবারও বলছি, যদি কখনো একটা সেন্টেন্সে একটা অবজেক্ট থাকে সেটাই ডিরেক্ট অবজেক্ট। যদি দুইটা অবজেক্ট থাকে তাহলে একটা ডিরেক্ট, একটা ইনডিরেক্ট। ওই যে কাজটা যার সাথে সম্পর্কিত সেটা হবে ডিরেক্ট অবজেক্ট, যাকে উদ্দেশ্য করে কাজটা হবে সেটা হচ্ছে ইনডিরেক্ট। ঠিক আছে? যাই হোক, সাধারণত ইনডিরেক্ট অবজেক্টটা ব্যক্তি হয় সাধারণত, আর ডিরেক্টটা ব্যক্তি এবং বস্তু উভয়টা হতে পারে। আর ইনডিরেক্টটা সাধারণত ম্যাক্সিমাম টাইম এটা ব্যক্তিকে ইন্ডিকেট করে। আশা করি বুঝতে পেরেছেন। তবে মূল কথা হলো, ডিরেক্ট হোক কিংবা ইনডিরেক্ট হোক, যদি কখনো কোনো ভার্বকে কি এবং কাহাকে দ্বারা প্রশ্ন করার পর উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে অবজেক্ট। যদি উত্তর পাওয়া না যায় সেখানে কোনো অবজেক্ট নেই। ঠিক আছে? ওকে, এখন আমরা একটু আলোচনা করব যে কমপ্লিমেন্ট জিনিসটা কি। ঠিক আছে? কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট জিনিসটা কি এটা একটু বুঝতে হবে। কমপ্লিমেন্ট শব্দটা আসছে কমপ্লিট থেকে। কমপ্লিট মানে পূর্ণ করে দেওয়া। কমপ্লিমেন্ট শব্দের অর্থ হচ্ছে সম্পূরক, মানে পরিপূরক। কেমন? পরিপূরক, পূর্ণ করে দেয়। যেমন আমি বললাম আই অ্যাম মিনহাজ, আমার নাম হচ্ছে মিনহাজ, তোমরা জানো। এই যে যিনি, আমি, এ তিনি কি মিনহাজ না? যিনি, আমি, তিনি তো মিনহাজ না? তাহলে বলো এই আইকে পূর্ণ করে দিচ্ছে কে? আইকে পূর্ণ করে দিচ্ছে কে? মিনহাজ। এই জন্য এটাই হচ্ছে একটা কমপ্লিমেন্ট। কেমন? এই জন্য এটা একটা কমপ্লিমেন্ট। যেহেতু মিনহাজ শব্দটা একটা নাউন, এই জন্য এটার নাম হচ্ছে নাউন কমপ্লিমেন্ট। এই জন্য এটার নাম নাউন কমপ্লিমেন্ট। আই অ্যাম মিনহাজ, তাহলে যিনি, আমি, তিনি মিনহাজ। ঠিক আছে? তাহলে এই মিনহাজ হলো আয়ের কমপ্লিমেন্ট। তাহলে যেহেতু মিনহাজ শব্দটা একটা নাউন, এই জন্য এটার নাম হবে নাউন কমপ্লিমেন্ট। ঠিক একইভাবে দেখো, উই ইলেক্টেড হিম ক্যাপ্টেন। তাহলে দেখেন তো, যিনি হিম, তিনি ক্যাপ্টেন না? অর্থাৎ যিনি, উই ইলেক্টেড হিম, আমরা তাকে নির্বাচিত করলাম। কি নির্বাচিত করলাম? ক্যাপ্টেন। তাহলে যিনি ক্যাপ্টেন তিনি তো হিম, এই যিনি হিম তিনি আবার কি ক্যাপ্টেন না? দুইজনই একই না? তাহলে হিমকে পূর্ণ করে দিচ্ছে কে? ক্যাপ্টেন। তাহলে এই ক্যাপ্টেনটা একটা কি? কমপ্লিমেন্ট। যেহেতু ক্যাপ্টেন শব্দটা যেহেতু একটা নাউন, তাহলে এটা কি কমপ্লিমেন্ট হবে? এটা নাউন কমপ্লিমেন্ট, অর্থাৎ অবজেক্ট কমপ্লিমেন্টও বলা হয়। এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট, যেহেতু সাবজেক্টকে পূর্ণ করছে, আর এটা অবজেক্টকে পূর্ণ করছে, জন্য এটার নাম অবজেক্ট কমপ্লিমেন্টও বলে। বাট অবজেক্ট হোক সাবজেক্ট হোক, সেটা কিন্তু একটা নাউন কমপ্লিমেন্ট, কারণ যেটাই সাবজেক্ট এবং অবজেক্ট হয় সেটাই কিন্তু নাউন অথবা প্রনাউন হয়। ঠিক আছে? এটাকে অবজেক্ট কমপ্লিমেন্টও বলা যাবে, এটাকে সাবজেক্ট কমপ্লিমেন্টও বলা যাবে। তবে অবজেক্ট হোক কিংবা সাবজেক্ট হোক, যেটা হোক, সেটা কিন্তু একটা নাউন কমপ্লিমেন্ট। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা একটু দেখি যে, দেখেন
অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট সেটা আবার কি? এই যে দেখেন, যিনি হি তিনি কিন্তু ব্রিলিয়ান্ট। দেখেন তো, হি ইজ ব্রিলিয়ান্ট, তার মানে যিনি হি তিনি কিন্তু ব্রিলিয়ান্ট। তাহলে দেখেন এই যে এই ব্রিলিয়ান্ট শব্দটা পূর্ণ করে দিচ্ছে কাকে? হি কে। তাহলে ব্রিলিয়ান্ট শব্দটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, তাহলে এটা একটা কমপ্লিমেন্ট, কিন্তু তার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। কেমন? এটার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। এই যে দেখেন অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, কারণ এটা এই ব্রিলিয়ান্ট শব্দটা হি কে পূর্ণ করে দিচ্ছে। তাহলে ব্রিলিয়ান্ট শব্দটা কিন্তু যেহেতু অ্যাডজেক্টিভ, এই জন্য এটা কিন্তু অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। ঠিক আছে, এটা কিন্তু নাউন কমপ্লিমেন্ট না, কারণ ব্রিলিয়ান্ট শব্দটা কিন্তু এখানে নাউন না। কমপ্লিমেন্ট দুই ধরনের, একটা নাউন কমপ্লিমেন্ট আর একটা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। আবার দেখেন উই মেক হিম স্মার্ট, আমরা তাকে স্মার্ট বানালাম। তাহলে যিনি হিম, এই যে তিনি কি স্মার্ট না? যিনি হিম তিনি তো স্মার্ট নাকি? তাহলে দেখেন এই যিনি হিম তিনি স্মার্ট, এই স্মার্ট শব্দটা কি অ্যাডজেক্টিভ, তাহলে এই জন্য এটা কি হবে? অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। এই স্মার্ট শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে কমপ্লিমেন্ট দুই ধরনের, নাউন কমপ্লিমেন্ট এবং অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। যাই হোক, আশা করি কমপ্লিমেন্ট বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। সো ডিয়ার লার্নার্স, আমি আজকের লেকচার এখানেই শেষ করছি। আমি আজকে 3টা বিষয় নিয়ে আলোচনা করেছি, সাবজেক্ট, অবজেক্ট এবং কমপ্লিমেন্ট। আশা করি এই বিষয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না, যে কোনো পরীক্ষায় আসলে অবশ্যই আনসার করতে পারবে, সেটা আমি বিশ্বাস রাখি। সো পরবর্তীতে আমি ইনশাআল্লাহ আবার পরবর্তীতে চেষ্টা করব এরকম আরও কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হতে। সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আমার আজকের এই লেকচারটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।